মাই এক্সপ্লেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে, যেখানে মেয়েটি টয়লেটের মাধ্যমে টাইম ট্রাভেল করে আর প্রাচীন যুগে চলে যায় অনেক মোটা একটা মেয়ের শরীরে। ড্রামাটা যেরকম ফানি সেরকমই মজার, তাই চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই প্রেসিডেন্টকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ওয়াইফ আপনাকে ডিভোর্স দিতে একেবারেই রাজি হচ্ছে না, উল্টো সে আরো বেশি টাকা চাইছে। প্রেসিডেন্ট তো রেগে যায় আর বলে তার এত সাহস। আমরা জানতে পারি প্রেসিডেন্টের ওয়াইফ আসলে একজন মিরাকল ডক্টর ছিল, আর সে নিজের মতো করে তার জীবন এনজয় করছিল। আসলে প্রেসিডেন্ট নিন্সিকে অনেকবারই ডিভোর্সের কথা বলেছে, কিন্তু সেই ডিভোর্স দিতে একেবারে রাজি হয়নি। সেখানে নিন্সিকে তার হাজবেন্ড কল করে আর বলে, তুমি এখানে কি করছো? সেখানে নিন্সি বলে, তুমি কি দেখতে পাচ্ছ না তুমি অনেক খারাপ ছেলে। তার হাজবেন্ড রেগে যায়, আমি তোমাকে কতবার বলেছি তুমি আমাকে এরকম ভাবে ফাঁসাবে না। সেখানে নিন্সি বলে, তুমি কি তোমার চেহারা দেখেছো? তাদেরকে দেখো। আর একজনকে টাচ করে তার হাজবেন্ডকে দেখাচ্ছিল আর বলে, দেখো হ্যান্ডসাম তো। আর সে প্রেসিডেন্টকে বলে, তুমি নিজেকে দেখো তুমি কত মোটা হয়ে গেছো। সে তো পুরাই অবাক, নিজেকে দেখে আর বলে, আমি আবার কবে মোটা হলাম? সেখানে নিন্সি বলে, তুমি মোটা না হলেও তোমার মধ্যে কোনো কোয়ালিটি নেই। সেখানে প্রেসিডেন্ট তো অনেক বেশি রেগে যায়। নিন্সি ফোন নিয়ে সেখানে ওয়াশরুমে চলে যায় এবং তাকে বলছিল, কি বলার তাড়াতাড়ি বলো। সেখানে প্রেসিডেন্ট তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি আমার ফায়দা উঠাচ্ছ, তোমার ফটো আমার কাছে আছে, আমি তোমার প্যারেন্টসকে পাঠিয়ে দিব, আর তোমার এই কাণ্ড কারখানার ব্যাপারে সবাই জানতে পেরে যাবে। তখনই সেই জায়গায় নিন্সির মনে হয় টয়লেটে কিছু একটা চকচক করছে। ও তো তার হাজবেন্ডকে বলছিল, তুমি আবার টয়লেটের মধ্যে টাকা পয়সা লুকিয়ে রাখোনি তো, তুমি গোপনে এখানে স্বর্ণ লুকিয়ে রেখেছ। আর সে টয়লেটের দিকে যায়। নিন্সি যখনই টয়লেট খোলে সেখান থেকে তার জামা কাপড় এবং মোবাইল নিচে পড়ে যায়, আর সে টাইম ট্রাভেল করে অন্য আরেকটা দুনিয়ায় চলে যায়। সেখানে তার মেয়ের তো কান্নাকাটি করছিল আর বলছিল, মিস প্লিজ আপনি উঠুন। নিন্সির জ্ঞান ফিরে ও তো পুরো হতবাক হয়ে যায় আর ভাবছিল, এখানে এত অন্ধকার কেন, আমি কোথায় চলে আসলাম। ও তো অবাক হয়ে যায় আর বলে, কি আমি টয়লেটের ভেতর থেকে এই দুনিয়াতে চলে এসেছি। সেখানে মেয়েট বলে, মিস আপনি এসব কি বলছেন, আপনার তো এখনই জ্ঞান ফিরল। নিন্সি বলে, তুমি এসব কি বলছো, আমি তো তোমাকে চিনিও না। কিন্তু সেখানে হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করে। এখানে আমরা জানতে পারি তাকে ড্রাগ দেওয়া হয়েছিল। আজকে এই মোটা মেয়েটার বিয়ে ছিল, কিন্তু তার হাজবেন্ড তাকে চিট করেছিল এবং বিয়ের দিনই তার প্রেমিকার সাথে মিলে তাকে মেরে ফেলে। সেখানে তার হাজবেন্ড তার প্রেমিকাকে নিয়ে দাঁড়িয়েছিল আর বলছিল, তোমার মতো মোটা মেয়েকে আমি বিয়ে করব, একদমই না। বর্তমানে আগের সব ঘটনা নিন্সির মাথায় আসে। বর্তমানে নিন্সি বলে, ও আচ্ছা এই ব্যাপার, আমার নামও নিন্সি, যখন আমার সাথে সবকিছু হয়েছে আমি সবকিছুর প্রতিশোধ তো নিবই। তখনই সে নোটিস করে সে তো অনেক মোটা হয়ে গেছে। সে তো অবাক হয়ে নিজেকে দেখছিল আর বলে, আমার কত সুন্দর ফিগার ছিল আর এখন আমি কিরকম হয়ে গেছি। আমি তো 21 শতকের মিরাকল ডক্টর ছিলাম আর এখন কি হয়ে গেলাম। ও তো আকাশের দিকে তাকিয়ে বলা বলি করছিল, কিভাবে হ্যাভেন আমার সাথে এরকম করতে পারলো। তখনই নিন্সিকে তার মেয়ে জিজ্ঞেস করে, মিস এখন আমরা কি করব? সেখানে নিন্সি বলে, কোনো ব্যাপার না, লিন পরিবার আমাদের জন্য কিছু তো নিশ্চয়ই রেখেছে। মেয়েট বলে, আপনার গ্র্যান্ডফাদার আপনার জন্য একটা জায়গা রেখেছিল যেখানে কেউই যায় না, কিন্তু আশেপাশের কিছু লোক সেই জায়গাটাকে দখল করে রেখেছে। নিন্সি বলে, আচ্ছা চলো, কিছু না কিছু তো আমাদের খুঁজে বের করতেই হবে। অন্যদিকে রাজা তিয়ানকে দেখানো হয়, যার পেছনে অনেকগুলো সৈন্য ছিল আর সে কোনো রকম ভাবে পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে নিন্সি তার মেয়েদের সাথে সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু ড্রাগের কারণে তার মাথা অনেক বেশি ঘুরতে শুরু করে। তখনই নিন্সির কাছে এই দেহের আসল আত্মা চলে আসে আর তাকে বলে, সেই ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি আমার প্রথম রাত তার সাথেই কাটাতে চাই। সেখানে নিন্সি বলে, তুমি কাটাতে চাও, কিন্তু আমি কি করব? সেখানে আসল আত্মা তাকে ওয়ার্নিং দেয়, তুমি যদি তার সাথে নাইট স্পেন্ড না করো আমি তোমাকে মেরে ফেলবো। আমার সে হ্যান্ডসাম ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে, তুমি এখন ভেবে দেখো তুমি কি করতে চাও। তুমি এখানে মারা গেলে সেখানেও আর জীবিত থাকতে পারবে না। আসল মেয়েটির আত্মা তাকে অনেক ভয় দেখায়, তাই সেও রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদের গল্পের হিরো রাজা তিয়ান সব সৈন্যদের সাথে ফাইটিং করছিল। হঠাৎ করে সেখানে একজন সৈনিক তিয়ানের উপর অ্যাটাক করতে যাবে, তার আগে সেখানে আমাদের নায়িকা চলে আসে আর সে একেবারে পিকের মতো করে উপর থেকে নামে আর একেবারে বমের মতো সব সৈনিকদের অবস্থায় সে খারাপ করে ফেলে। নিন্সি তো সেই জায়গায় পা দিয়ে রাজাকে দেখতে শুরু করে আর বলছিল, তোমার চেহারা দেখাও, আমিও দেখি তুমি কত হ্যান্ডসাম। টিয়ান তো সেখানে তাকে ধন্যবাদ জানায়। তার চেহারা দেখার পর তো নিন্সি পুরাই শকড। নিন্সি রেগে যায় আর বলে, অসভ্য, তুমি এখানেও চলে এসেছো, আমি এখন টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে চলে এসেছি, তারপরেও তুমি আমার পিছু ছাড়ছো না, তোমার গলা চেপে আমি আজকে তোমাকে এখানেই মেরে ফেলবো। আর সে যখন টিয়ানের গলা চাপছিল তখনই তার কাছে আবারও সে আত্মা আসে
আর সে তো বলছিল তোমার এত সাহস, তুমি আমার প্রেমিককে হাত লাগিয়েছ। নিনসি আতার কাছে ক্ষমা চায় আর বলে ঠিক আছে, তোমার প্রেমিক তোমারই থাকবে। তুমি যখন চাচ্ছ আমি তার সাথে নাইট স্পেন্ড করি তাহলে আমি করব, যদিও তার চেহারা আমার পছন্দ নয়, তার ফিগার আমার পছন্দ। আর সে রাজাকে ধরে বলছিল আমি তোমাকে বাঁচিয়েছি, ধন্যবাদ দিলে কোনো কাজ হবে না, তোমার তো আমাকে রিপে করতেই হবে। এখানে রাজা টিয়ান বলে তুমি এসব কি করছো, আমাকে ছাড়ো। কিন্তু নিনসি তাকে একেবারে অজ্ঞান করে ফেলে আর সে টিয়ানকে উঠিয়ে একটা বাড়ির মধ্যে নিয়ে আসে। পেছন থেকে তাকে মেড বলে এ বাড়ি অন্য কারো, যদি এ বাড়ির আসল মালিক চলে আসে সমস্যা হয়ে যাবে। নিনসি বলে কোনো সমস্যা হবে না, তুমি যাও আমার জন্য গরম পানি করো, আর আমার এখন কিছু কাজ আছে, আমাকে ডিস্টার্ব করো না। মেডও বুঝতে পারে না সে এখন কি কাজ করবে, তাই চলে যায়। তার যাওয়ার পরপরই তো নিনসি বিছানা ঠিক করছিল, সেখানে টিয়ানেরও জ্ঞান ফিরে আর সে ভাবছিল এ মেয়েকে আমি মেরেই ফেলবো। আর সে পেছন থেকে গিয়ে নিনসিকে ধরবে তার আগে সে বিছানায় পড়ে যায়। সেখানে নিনসি বলে ও আমার প্রিয় রাজকুমার, তুমি আমাকে মারতে এসেছিলে, এখন চলো সময় হয়ে গেছে আমাকে রিপে করার। সেখানে টিয়ান তাকে বলছিল তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু কে শোনে কার কথা। ও তো টিয়ানকে বিছানায় ফেলে দেয় এবং তার উপরে চড়ে বসে। ও তো নিনসিকে বারবার বলছিল প্লিজ আমাকে ছাড়ো, কিন্তু নিনসি তাকে ফোর্স করে তার সাথে নাইট স্পেন্ড করে। আর রাজা এত পাতলা ছিল কিছু করতেও পারে না। সকালেও বলছিল আমার কাছে হয়ে গেছে, আর এ দেহের আসল আত্মার ইচ্ছাও আমি পূরণ করে ফেলেছি, কিন্তু এই অসহায় ছেলেটা মনে হচ্ছে অনেক গরিব। আর সে রাজা টিয়ানকে কিছু টাকা দিচ্ছিল আর সে বলে মডার্ন দুনিয়ায় তোমার চেহারা আমার একদমই পছন্দ ছিল না, তারপরে তোমাকে কয়েন দিচ্ছি, এটা তোমার সুকপালের ভাগ্য। আর সেখান থেকে আরো কিছু কয়েন সে রেখে দেয়। অন্যদিকে রাজা তিয়ানের অবস্থা অনেক খারাপ আর সে ভাবছিল একটা মেয়ে আমার সম্মান পুরো লুটে নিয়ে গেল, আর সে উল্টো আমাকে টাকাও দিয়ে গেছে, আমি তো রাজা, আমি এই মোটা মেয়েকে ছাড়বো না। তার কিছুক্ষণের মধ্যেই সেখানে সৈনিক চলে আসে আর বলে হাইনেস আপনার কি হয়েছে, আপনার অবস্থা কি এরকম করলো, আমাদের লেট হয়ে গেছে। রাজার পার্সোনাল গার্ড সবাইকে পাঠিয়ে দেয় আর রাজাকে জিজ্ঞেস করে কোন সে নোবেল মেয়ে ছিল যে আপনার সাথে এত খারাপ কাজ করেছে, আপনার পুরো শরীরে সে দাগ করে দিয়েছে, আপনি আমাকে একবার বলুন আমি তার গলায় কেটে ফেলবো। রাজা রেগে যায় আর বলে সে মোটা মেয়ের খোঁজ নাও, আর যেখান থেকে পারো তাকে খুঁজে বের করো। কার তো সেখানে রাজার শরীরের জামা ঠিক করতে চাচ্ছিল, কিন্তু রাজা ব্যথায় কাতরাতে শুরু করে আর সে গার্ডকে বলে যাও তাড়াতাড়ি করে তাকে খুঁজে বের করো। রাজা সেখানে তার ছবি এঁকে দেয় আর বলে তাকে খুঁজে বের করা না পর্যন্ত আমি শান্তি পাবো না। অন্যদিকে নিনসি তার মেয়েকে নিয়ে কোনো রকম ভাবে একটা জায়গায় যায় আর তারা ভেবেছিল তারা আজকে এখানেই থাকবে। সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল, সেখানে ভূতের মতো একটা লোক চলে আসে আর দুজনকে বলে তুমি কি এখানে থাকতে চাও। তার মেয়ের তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং নিনসিকে জড়িয়ে ধরে, কিন্তু সে কোনো রকম ভাবে সামলিয়ে তাকে ভেতরে নিয়ে যায়। তারপর তারা যখন ভেতরে গিয়ে বসে তখনই সেখানে সে লোকটা আবারও আসে খাবার নিয়ে। সেখানে মেড বলে অনেক দিন হয়ে গেছে আমরা কিছুই খাই না, আর সে খাবার খেতে শুরু করে। সেখানে মেড নিনসিকে বলছিল আপনিও খাবার খান। নিনসি যখনই সে খাবার খেতে যাবে ও তো খাবার শুকেই বুঝতে পারে খাবারের মধ্যে কিছু মেশানো আছে। মেড বলে মিস আমার তো অনেক ঘুম পাচ্ছে, আর সে ঘুমিয়ে যায়। নিনসিও তখন তার সাথে ড্রামা করার জন্য অজ্ঞান হওয়া নাটক করে। কিছুক্ষণের মধ্যে হোটেলের মতো এই জায়গায় কয়জন লোক চলে আসে। সেখানে সে অন্ধ লোকটা বলে আগিয়ে মোটা মেয়েটাকে নিয়ে আসো, কারণ তাকে নিতে অনেক সমস্যা হবে। তারপর তারা মিলে নিনসিকে একটা জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো মেয়েদেরকে রাখা হয়েছিল। তাকে আনার পর তো সব লোকেরা হয়রান হয়ে যায় আর বলে এই মেয়েটা কি খাবার খায় এত বেশি মোটা। তারা তো সেখানে রেগে মেগে নিনসিকে মারার চেষ্টা করে। তখনই নিনসি তার চোখ মেলে এবং সবাইকে বলছিল একজন একজন করে আসো, আর সেখানে থাকা সব লোকদের সাথে ফাইট করতে শুরু করে। অন্ধ সে ব্যক্তি নিচে বসে পড়ে আর বলে আমি চোখে কিছুই দেখতে পাই না, তাই তারা জোর করে আমাকে এ কাজ করতে বাধ্য করতো। পেছন থেকে সব মেয়েরা বলছিল তার কথায় বিশ্বাস করো না। তখনই সে অন্ধ ব্যক্তি তার উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু নিনসি অত কম ছিল না, তাকে একেবারে টুকরো টুকরো করে ফেলে। আর এরকম ভাবে সে আস্তে আস্তে সবার সাথেই ফাইটিং করে এবং সবাইকে হারিয়ে দেয়। সবাইকে শিক্ষা দেওয়ার পর সেখানে যত সব মেয়েরা ছিল সবাইকে নিয়ে সে চলে যায়, কিন্তু এখনো তার মেড অজ্ঞান অবস্থায় ছিল। তার মেয়ের জ্ঞান ফিরলে সে নিনসিকে জড়িয়ে ধরে আর বলে অনেক হয়েছে মিস, আমরা এখানে আর থাকতে পারবো না। সে অন্ধ লোকটা অনেক ভয়ঙ্কর ছিল, চলুন মিস আমরা এখান থেকে পালিয়ে যাই। তারপর নিনসি যখন তার মেয়েদের সাথে করে চলে যাবে সব মেয়েরাই তার কাছে চলে আসে। তারা সবাই নিনসিকে বলছিল আমরা অনেক গরিব, আর কয়জন মেয়ের পরিবার তাদেরকে বিক্রি করে দিয়েছিল।
আরেকজন বলছিল আমার বিয়ের দিনই আমাকে তারা উঠিয়ে নিয়ে এসেছে। আরেকজন বাচ্চা বলে আমাকে খেলার সময় একজন উঠিয়ে নিয়ে এসেছে। তাদের এত কষ্টের কাহিনী শুনে নিজের অনেক খারাপ লাগে। সব মেয়েগুলো বলছিল তুমি আমাদেরকে যা বলবে আমরা সব কাজ করতে রাজি, প্লিজ আমাদেরকে সাথে করে নিয়ে যাও, আপনি আমাদের সবার প্রধান। তখনই নিশির কাছে সিস্টেম আসে আর তাকে বলছিল তুমি যদি তাদেরকে তোমার সাথে রাখো আর তাদের থাকার জন্য জায়গা দাও তুমি অনেক টাকা পাবে। সিস্টেম দেখার জন্য ও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে আমি তাদের সবাইকে আমার সাথে রাখতে রাজি, আমার কাছে এখন সিস্টেম আছে তাই আমার কোনো সমস্যা আর হবে না। তার মেয়ে তো অবাক হয়ে যায় আর বলে মিস আপনি কি পাগল হয়ে গেছেন? নিন্সি বলে না আমি তো পাগল হইনি, কিন্তু এখন থেকে সবাই আমার সাথেই থাকবে। আর সব মেয়েদেরকে বলে আমার সামনে তোমাদের নীল ডাউন হতে হবে না। তখন সব মেয়েরা প্রশ্ন করে কিন্তু আমরা কোথায় যাব? তখন আবারও নিন্সির কাছে সিস্টেম আসে আর তাকে বলে তুমি 100 পয়েন্ট পেয়েছ। নিন্সি সবাইকে বলে এই জায়গায় যত সব জিনিসপত্র আছে সবই তোমরা প্যাক করো, আমরা এগুলো নিয়ে যাব। তারপর তারা সব মিলে হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে আসে। নিন্সি ভাষণ দিচ্ছিল আর বলে যদিও আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, আমরা একে অপরের অনেক ভালো যত্ন করব, খেয়াল রাখবো, আমরা সবাই এখন নিজের জন্য বাঁচবো। তার সব কথাই সবাই হ্যাঁ বলছিল, কিন্তু হঠাৎ করে সে নিচে পড়ে যায় এবং তার অনেক ভমিটিং ফিল হচ্ছিল। নিন্সি যেহেতু একজন ডক্টর ছিল সে নিজের পালস নিজেই চেক করে আর সে অবাক হয়ে তার মেয়েকে বলে আমি গর্ভবতী। ও তো চিল্লিয়ে বলতে শুরু করে আমি মনে করেছিলাম আমার জীবন এখন আমি নিজের মতো করব, কিন্তু এখন দেখি সবকিছুই গরমিল হয়ে গেছে। এরকম ভাবে আরো 8 মাস কেটে যায়। তারা সব মেয়েরা মিলে একটা নতুন গ্রাম বানিয়েছিল। তারা সবাই একসাথে চাষাবাদ করত এবং সেই সব জিনিসপত্র বিক্রি করে টাকা উপার্জন করত। সেখানে কয়েকজন মেয়ে নিন্সিকে বলছিল মাস্টার আপনার বেশি করে রেস্ট করা উচিত, কারণ আপনার ডেলিভারির সময় তো হয়ে গেছে। সেখানে নিন্সি বলে না এখনো অনেক সময় বাকি আছে, আমি তো অনেক দিন পর্যন্ত এরকম ভাবেই ঘোরাঘুরি করব। কিন্তু সেখানে হঠাৎ করে তার পানি ভেঙে যায়। ও তো ব্যথায় সেখানে কাতরাতে শুরু করে। তারপর তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং তার ডেলিভারি করা হচ্ছিল। সেখানে নিন্সি চিল্লাচ্ছিল আর বলছিল এত পাতলা একটা ছেলে নাকি আমাকে মা বানিয়ে দিচ্ছে। সেখানে গ্রামের অন্য সব মেয়েরা বলাবলি করছিল নিশ্চয়ই কোনো মিরাকল বাচ্চা হবে। হঠাৎ করে সেখানে কিছু একটা উড়ে আসে। এরকম ভাবে আস্তে আস্তে নিন্সি 4টা বাচ্চার জন্ম দেয়। নিন্সি সেখানে চিল্লাচ্ছিল আর বলছিল ডকন হানকার তুমি আমার সাথে কি করেছিলে? যদিও এই সব কিছুর ক্ষেত্রে রাজার কোনো দোষই ছিল না, সব কাজ তো সেই করেছিল। অন্যদিকে রাজাকে দেখানো হয় যার কিনা বারবার হিচকি আসছিল। সেখানে রাজাকে তার বন্ধু বলছিল মনে হচ্ছে কোনো নোবেল মেয়ের সাথে তোমার বিয়ে হতে চলেছে, তাছাড়া তুমি রাজকুমারী জমের ব্যাপারে কি ভাবো? ইমপ্রেস তো নিজে তার বিয়ে তোমার সাথে ফিক্স করেছে, তোমাদের ম্যাচও অনেক ভালো হবে। সেখানে রাজা বলে চুপ থাকো, আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না। সেখানে তার বন্ধু বলে তুমি ছাড়ো, কিন্তু আমার ওয়াইফ তো গর্ভবতী, তুমি এখন তোমারটা দেখে নাও। সেখানে রাজা বলে আমি আগে সে মোটির কাছ থেকে প্রতিশোধ নিব, তারপরেই আমি আমার জীবনে এগিয়ে যাব। তার বন্ধু বলে 1 বছর হয়ে গেছে, তুমি কেন এখনো সেই মোটা মেয়েটার পেছনেই পড়ে আছো? সেখানে রাজা বলে আমার সারা জীবনে কেউ আমাকে এত কষ্ট দেয়নি, আমি তো সেই মোটা মেয়েটার কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। এরকম ভাবেই কিছু বছর কেটে যায়। নিন্সির প্রথম ছেলেকে দেখানো হয় যে ম্যাথে অনেক বেশি ভালো ছিল আর তার দ্বিতীয় ছেলে অনেক ভালো কবিতা বলতো। আর সেখানে নিন্সির তৃতীয় ছেলেকেও দেখানো হয় যে মেডিসিন বানাতে অনেক ভালো পারতো। তৃতীয় ভাই আসার পর তো দ্বিতীয় ভাইকে কোনো মেডিসিন খাইয়ে দেয় আর এখন তার ভাইয়ের চিকিৎসা করেও কিছু করতে পারছিল না আর সে ভাবছিল তার ভাইয়ের কেন জ্ঞান ফিরছে না। তখনই সেখানে বাচ্চাদের মা সে আর জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? তখন সে বাচ্চাটা বলে আমি তাকে ওষুধ খাইয়ে দিয়েছি কিন্তু এখন তার জ্ঞান ফিরছে না। তাদের মা বলে গিয়ে ভালো করে তাকে ওষুধ খাওয়াও, তাহলেই সে ঠিক হয়ে যাবে। এরকম ভাবে দ্বিতীয় বাচ্চাটার জ্ঞান ফিরে আসে। তৃতীয় বাচ্চার ওঠার পর সে মাকে বলছিল মা আপনি তো আমাকে বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু আপনি না ওজন কমাচ্ছিলেন, কিন্তু আপনি তো এখনো আগের মতোই আছেন, আপনি ওজন কমালে আপনাকে আরো সুন্দর লাগতো। সেখানে নিন্সি বলে মা যেরকমই হোক মা সুন্দরী হয়, এখন বলো তোমাদের বোন কোথায়? তার 3জন ছেলে একসাথে বলে সে তো আপনার জন্য হাজব্যান্ড খুঁজতে গিয়েছে। অন্যদিকে রাজমাতাকে দেখানো হয় যে অনেক টেনশনে ছিল আর তার দাসীকে বলছিল আমি তো আমার ছেলেকে নিয়ে অনেক টেনশনে আছি, ও কি কখনো বিয়ে করবে, আমার কি কখনো নাতি বা নাতনি হবে। অন্যদিকে রাজকুমার জংকে দেখানো হয় যে ক্যারিজ দিয়ে যাচ্ছিল
ও তো রাজা তিয়ানের সাথে ফ্লার্টিং করতে শুরু করে আর বলছিল আমাদের তো বিয়ে হতে চলেছে, আমাদের এত দূরে দূরে থাকা উচিত হবে না। তার এত পেঁচাল শুনে তো রাজার মাথায় ক্ষনক্ষন করতে শুরু করে। সেখানে রাজা তিয়ান ভাবছিল বাড়িতে যাওয়ার পর সবার আগে মাকে বলে এই চিপকু মেয়েটার কাছ থেকে আমার পিছু সরাবো। তখনই সেখানে রাজার মেয়ে চলে আসে আর বলে, ও হ্যান্ডসাম ম্যান, তোমাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য আমি চলে এসেছি। কিন্তু হঠাৎ করে সেখানে আততায়ী চলে আসে আর সে আততায়ী যখন সে বাচ্চাটার ওপর অ্যাটাক করতে যাবে, রাজা সে মেয়েটাকে ধরে ফেলে। মেয়েটা তিয়ানকে বলে, তোমার কি আমাকে পছন্দ হয়েছে, তুমি কি আমার সাথে যাবে? রাজা গার্ডকে বলে রাজকুমারীকে রক্ষা করো। তখন তার গার্ড তো সেখানে রাজকুমারী জংকে রক্ষা করছিল। জং তো এই সব কিছু দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। অন্যদিকে রাজা তার মেয়েকে নিয়ে পালাচ্ছিল, কিন্তু সেখানে রাজার আশেপাশে অনেকগুলো সৈনিক চলে আসে তাকে মারতে। রাজা কিছু সময় পর্যন্ত তাদের সাথে ফাইট করে, কিন্তু একসময় সেও আহত হয়ে যায়। রাজা আততায়ীকে বলে, তোমরা আমাকে মারতে চাও কিন্তু এই ছোট বাচ্চাকে ছাড়ো। কিন্তু হঠাৎ করে সেই ছোট বাচ্চাটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং একাই সবাইকে মারতে শুরু করে। তার এত সুপার পাওয়ার দেখে সবাই তো হতবাক হয়ে যায়। সে তো উড়ে উড়ে সবাইকে এরকম ভাবে মারে, কেউ বুঝতেও পারে না। সেখানে রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি তো এত ছোট, তোমার কাছে এত পাওয়ার কিভাবে আসলো, আর তোমার প্যারেন্টসই বা কোথায়? আর তোমাকে দেখে আমার এরকম মনে হচ্ছে তোমার সাথে আমার জন্মান্তরের সম্পর্ক। ছোট মেয়েটি বলে, সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু এখন সম্পর্ক জুড়ে যাবে। আর সে একেবারে তার মায়ের মতো করে তাকে অজ্ঞান করে ফেলে আর তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপরে সিনে দেখানো হয় 4 জন ভাই বোনই একসাথে বসেছিল। ভাইরা তাকে জিজ্ঞেস করছিল, তুমি কিভাবে কি করেছ? মেয়েটি বলে, সেরকম কিছুই না, আমি শুধুমাত্র তাকে ধরে নিয়ে এসেছি যাতে মার তাকে পছন্দ হয়। তারা যখন এসব নিয়ে কথাবার্তা বলছিল তখনই তাদের মা সেখানে চলে আসে। সেখানে নিনসি আসে আর বলে, তোমাদের লেকচার কিসের চলছে আমাকে বলো। সেখানে মেয়েটি বলে, মা আমি তোমার জন্য হাজবেন্ড নিয়ে এসেছি, তুমি একটু দেখো তোমার পছন্দ হয় কিনা। সেখানে নিনসি বলে, তোমরা এসব কিছু কি বলছো? আর তার মনে মনে অনেক হাসিও পাচ্ছিল। সেখানে মেয়ে বাচ্চাটা বলে, মা সে অনেক আহত, প্লিজ একবার হলেও তাকে দেখো। নিনসি বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে চলো। সে যখন তার হাজবেন্ডের মুখ থেকে কাপড় সরায় সে তো পুরো হতবাক হয়ে যায়। নিনসি বলে, রক্তর সম্পর্ক বলে কথা, তাই সে ঘুরে ফিরে তার আসল বাবাকেই খুঁজে নিয়ে এসেছে। কিন্তু কিছু একটা করে তাকে এখান থেকে তাড়াতেই হবে। কিন্তু যাই হোক তাকে মারা যাবে না, যতই হোক সে আমার বাচ্চার বাবা হয়। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না সে এখানে। আরও সিস্টেমকে বলে, তুমি আমাকে বলো এখন আমি কি করব। সেখানে সিস্টেম বলে, তুমি তাকে বাঁচালে 1000 পয়েন্ট পাবে। নিনসি জিজ্ঞেস করে, কিন্তু আমার কত পয়েন্ট খরচ করতে হবে? সিস্টেম বলে 100। তারপরও সিস্টেমের মাধ্যমে সেখানে মেডিসিন বক্স আনে এবং তার চিকিৎসা করতে শুরু করে। নিনসি তার চিকিৎসা করার পর তাকে অবাক হয়ে দেখছিল। রাজা তিয়ানের জ্ঞান ফেরার পর তো সে মোটা মেয়েটাকে দেখে পুরাই অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? নিনসি বলে, কত বছর হয়ে গেছে তোমার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু তুমি এখনো আমাকে ভুলতে পারোনি। আমি কি এত বেশি সুন্দরী ছিলাম তুমি এখনো তোমার হৃদয় থেকে আমার মেমোরিগুলো ভুলতে পারোনি? এ কথা বলে সে রাজাকে টাচ করতে শুরু করে। তিয়ান তো রেগে যায় আর বলে, তোমার নোংরা হাতগুলোকে আমার কাছ থেকে দূরে রাখো। সেখানে নিনসি বলে, তোমার পেছনে আমি 100 টেলস খরচ করেছি, এবার আমার টাকা আমাকে ফেরত দাও। আর টাকা দিতে না পারলে অন্য কিছুও দিতে পারো। আর সে তিয়ানের দিকে তাকাচ্ছিল। তিয়ান তো নিজেকে কভার করতে শুরু করে। সেখানে নিনসি বলে, তুমি নিজেকে কি লুকাচ্ছ? আমি তোমার শরীরের সব অঙ্গ দেখেছি, তাই আমার সামনে উড়ার চেষ্টা করবে না। নিনসি কিন্তু জানতো না সে আসলে একজন রাজা। তিয়ান তো নিনসিকে বলছিল আমাকে ছেড়ে দাও, কিন্তু নিনসি তার হাতই মুচকে দেয় আর বলে, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। এবার তো ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি পালানোর চেষ্টা করো তোমার শরীরের একটা হাড্ডিও জীবিত থাকবে না। সেখানে তিয়ান বলে, তুমি কি চাও আমাকে বলো। নিনসি বলে, তুমি আমাকে বিয়ে করে নাও। তিয়ান বলে, না আমি কখনোই তোমাকে বিয়ে করব না। তখন নিনসি বলে, ঠিক আছে তাহলে বাড়ির কাজ করবে। তারপর সে তিয়ানকে নিয়ে যায় পানি তোলার জন্য। সেখানে তিয়ান বলে, তুমি কি জানো আমি রাজা, আর তুমি এসব কাজ আমাকে দিয়ে করাচ্ছ? সেখানে নিনসি বলে, কি রাজা? তোমার মতো রাজারা অনেকে এরকম ভাবে ঘুরে ফিরে। আর তাকে কাজ করতে বলে, তখন সেও বাধ্য হয়ে কাজ করতে শুরু করে। তিয়ান তো ভাবছিল আমি আমার পরিচয়ের ব্যাপারে কাকে বলবো, কেউই তো আমার কথাই বিশ্বাস করছে না। তিয়ান তো সেখানে কাজ করছিল, তখনই সেখানে মেয়ে বাবুটা আসে আর গিয়ে নিনসিকে বলে, মা। তাকে দেখার পর তো তিয়ান হতবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কত বছরের? আর সে পাস্টের সব কথা ভাবতে শুরু করে, কিভাবে তারা নাইট স্পেন্ড করেছিল। সে বাচ্চার হাতে জন্মচিহ্ন দেখে আর বলে, এ বাচ্চা আমার। নিনসি তাকে সরায় আর বলে, জন্মদাগ সবার থাকে, এর মানে এটা না যে বাচ্চা তোমার। তখন সেও তার হাতের সে জন্মদাগ দেখায়।
নিন্সি অবাক হয়ে ভাবে এটা আবার কি হলো, সে কি আবার আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যাবে? সেখানে বেবিটা কিছু বলতেই যাবে, নিন্সি তার মুখ চেপে ধরে। রাজা রেগে নিন্সিকে বলে, তুমি জানো আমি রাজা, তুমি আমার বাচ্চাকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে। মেয়ে বাচ্চাটা বলে, আমি আপনাকে বাবা মানতে রাজি, কিন্তু আমার মা আমার সাথেই থাকবে। নিন্সি বলে, সবকিছু বাদ দিয়ে তুমি তোমার কাজ করো, না হলে কিন্তু বাচ্চারা তোমাকে বাবাও বলবে না। রাজা রেগে বলে, তুমি আমার সাথে ধোঁকা করেছো, আমার বাচ্চাকে গ্রামে রেখেছো, যদিও তার জায়গা মহলে। নিন্সি বলে, এখন তুমি আমাকে শেখাবে কার জায়গা কোথায়। তখনই সেখানে আরেকজন বাচ্চা চলে আসে আর তার মাকে বলে, মা আমি অনেক ভালো একটা ম্যাথের সলিউশন বের করেছি, আমরা যদি একটা রেস্টুরেন্ট খুলি আমাদের অনেক লাভ হবে। সেখানে মেয়েটি ভাবছিল এবার তো ভাইও ফাঁস হবে। সেখানে রাজা তো অবাক হয়ে যায় আর বলে, তুমি আমার ছেলেকেও লুকিয়ে রেখেছো। সেখানে নিন্সি বলে, এতে কি যায় আসে, আমার বাচ্চা আমার সাথেই থাকবে। তারপর তারা তিনজন মিলে রাজাকে আবারও কাজে পাঠিয়ে দেয়। রাজা রেগে কাজ করছিল আর বলছিল তার এত সাহস, সে আমার বাচ্চাকেও লুকিয়ে রেখেছে। আশেপাশের সব মহিলাই রাজাকে দেখছিল আর তারা বলাবলি করছিল, মনে হচ্ছে সে অনেক হ্যান্ডসাম, এই কারণেই তাকে রাখা হয়েছে। কিন্তু সে এত পাতলা, মনে হচ্ছে না সে কোনো বাচ্চা পয়দা করতে পারবে। কি জানি কি দেখে আমাদের প্রধান তাকে হাজবেন্ড হিসেবে গ্রহণ করেছে। এসব দেখে রাজার অনেক রাগ হলেও সে কিছুই করতে পারে না। তারপর দেখানো হয় তার তৃতীয় সন্তান আবার তার কাছে আসে খাবার নিয়ে। সে তো অবাক হয়ে তার ছেলেকে দেখতে শুরু করে আর জিজ্ঞেস করে, তুমি কে? সেখানে বাচ্চাটা বলে, নিন্সি আমার মা হয়। রাজা সেখানে তার বার্থ মার্ক দেখতে পায় আর তার বুঝতে বাকি থাকে না এ বাচ্চাও তার। অন্যদিকে নিন্সি তো অনেক মজা করে খাবার খাচ্ছিল, তখনই তার কাছে তিয়ান আসে আর বলে, তুমি আমার তৃতীয় সন্তানকেও আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে। কিন্তু ও তো মজা করে খাবারই খাচ্ছিল, তার কথার কোনো জবাবই দেয় না। সেখানে রাজা বলে, তুমি কি সব খারাপ খাবার খাচ্ছ? ও তো রাজার মুখে সে খাবারই ঢুকিয়ে দেয়। রাজার কাছে সে খাবার অনেক ভালো লাগে। সে বলে, এই খাবারের জন্য আমি তোমাকে ক্ষমা করেছি। তিয়ান তারপর বসে তার সাথে খাবার খেতে শুরু করে আর ভাবছিল, এ মেয়ে যতই খারাপ দেখতে হোক না কেন, তার হাতের খাবার অনেক মজা। সেখানে রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি এতগুলো বাচ্চাকে কিভাবে মানুষ করেছো? এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। সেখানে নিন্সি ভাবছিল কিভাবে সে 4জন বাচ্চাকে মানুষ করেছিল, কত কষ্ট করে তাদের বড় করেছে। ও তো বাচ্চাদেরকে সামলাচ্ছিল আর বলছিল, যখনই আমি সে পাতলা ছেলেটার কথা মনে করি আমার ইচ্ছা করে তাকে অনেক বেশি মারতে। সেখানে নিন্সি বলে, অনেক ভালো করে আমি তাদেরকে বড় করেছি আর আমার সবগুলো বাচ্চাই অনেক বেশি কিউট হয়েছে। অন্যদিকে 4জন বাচ্চাই লুকিয়ে লুকিয়ে এসব কিছু দেখে আর ভাবছিল, আমাদের প্যারেন্টসের একেবারে পারফেক্ট ম্যাচ। তখনই রাজা শব্দ পায় আর বলছিল, কে কথা বললে, সামনে আসো। তখনই 4জন বাচ্চার সামনে চলে আসে। রাজা তো গুনতে শুরু করে। রাজা 4 নাম্বার বাচ্চাকে ধরে এবং তার হাতেও সেই সেম চিহ্ন ছিল। এবার তো রাজা অনেক বেশি রেখে যায় আর বলে, এর মানে আমার 4টা বাচ্চা, তুমি আমাকে আর কোনো মিথ্যা বলছো না তো? আর কোনো বাচ্চা আছে নাকি? ও তো ড্রামা করতে শুরু করে আর বলে, না আমার 4জন বাচ্চাই, তাদের মানুষ করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমাদের খাবার জন্য খাবার ছিল না, আমাদের থাকার জন্য থাকার জায়গা ছিল না। তখন আর কি বাচ্চারাও সেই জায়গায় মায়ের কথাই তাল মিলাচ্ছিল আর সেরকম ভাবেই ড্রামা করতে শুরু করে। তারপর দেখানো হয় নিন্সি রাজাকে দিয়েই জামা কাপড় ধোয়াচ্ছিল। রাজা কষ্ট করে সব কাজ শেষ করে আর বলছিল, একদিন না একদিন আমি এই সব কিছুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। তারপর সকালে নিন্সি আবারও রাজার কাছে আসে। রাজা ভয় পেয়ে যায় এবং নিজের বডি লুকাতে শুরু করে। নিন্সি বলে, তোমার সবকিছু আমি দেখে ফেলেছি, তোমার প্রাইভেট পার্টও। যাই হোক, এখন সবকিছু বাদ দিয়ে কাজে লেগে পড়ো, কারণ কাজ না করলে খাবার পাবে না। রাজা বলে, তোমার এত সাহস? সেখানে নিন্সি বলে, শুধুমাত্র আমার না, সবার কাপড় তোমারই ধুতে হবে। রাজা রাজি হচ্ছিল না, তাই সে তিয়ানকে অনেক জোরে খুশি মারে। তারপর আর কি রাজাকে সে জোর করে কাজ করাতে শুরু করে। রাজাও বাধ্য হয়ে সব কাজ করে। সেখানে নিন্সি তাকে বলে, তাড়াতাড়ি করে করো, তারপর তোমার লাকড়িও কাটতে হবে। সেখানে রাজা বলে, আমি করব না। তখন সে তাকে আরেক চোখের মধ্যেও খুশি মারে। তখন নিন্সি আবারও তাকে খেতে নিয়ে যায় আর বলে, এখন এখানে কাজ করো, ভালো করে কাজ করবে। নিন্সি রাজাকে সেখানে আলু লাগাতে দিচ্ছিল। রাজা অবাক হয়ে যায় আর বলে, এটা আবার কি? নিন্সি বলে, এটাকে আলু বলে, এই খাবারটা অনেক সুস্বাদু। সেখানে রাজা বলে, এটা আবার টেস্টি লাগবে নাকি? ও বলে, অনেক বেশি মজা, আগে হয়ে যাক তারপর তোমাকে খাওয়াবো। তিয়ান কোনো রকম ভাবে তার কাজ শেষ করে। তারপর তিয়ান নিন্সিকে বলছিল, আমি আজকে অনেক পরিশ্রম করেছি, আমাকে তো একটু রিওয়ার্ড দিতেই পারো। আর সে ভাবে, যদি এত বেশি আলু হয় আমার সৈন্যদেরকেও না খেয়ে থাকতে হবে না। সেখানে নিন্সি বলে, কি ভাবছো, সবকিছু ভাবা বন্ধ করে কাজ করো। যাই হোক, রাজা আবারও কাজ করতে শুরু করে আর সেখানে নিন্সি তার বডি দেখছিল। নিন্সি তো খারাপ নজরে রাজাকে দেখতে শুরু করে।
সেখানে নিন্সি তাকে টাকা দেয় আর বলে তোমার যা দরকার তুমি কিনে নিও। প্রথমবার রাজার সেখানে তার সাথে ভালো লাগে। তারপর রাতে চারজন একসাথে খাবার খেতে বসেছে। বাচ্চারা বাবাকে বোকা বানাতে শুরু করে আর বলছিল আমরা কখনো ক্যান্ডি খাইনি, এটা খাইনি, ওটা খাইনি। সেখানে নিন্সি বলে তাদের কথাই এসো না, তারা সবকিছুই খেয়ে নিয়েছে, তোমার টাকা নেওয়ার জন্য তারা এরকম করছে। অন্যদিকে দেখা যায় রাজা টিয়ানের সব সৈন্যরা তাকে খুঁজতে খুঁজতে সেই ভিলেজে চলে আসে। এই গ্রামটার নাম ছিল ঝাংসু ভিলেজ। রাজার পার্সোনাল গার্ড আসার পর সেখানে শীষ বাজায়। রাজাও বুঝতে পারে আর সে বাইরে চলে আসে। রাজা বাইরে গিয়ে তার সৈনিককে বলে তোমরা তো এখানে চলে এসেছো, কিন্তু কিছুদিন আমি এখানেই থাকবো, কিন্তু আমি যে গ্রামে আছি এ ব্যাপারে যাতে কেউ জানতে না পারে। সৈনিক বলে ঠিক আছে। অন্যদিকে রাজকুমারী চং কোনো রকম ভাবে খোঁজ পেয়ে সে ভিলেজে চলে আসে আর সে নিচে নেমে বলছিল এই গ্রামটা কত নোংরা, কত বেশি দুর্গন্ধ আসছে। তখন সেখানে থাকা সব মহিলারা বলছিল তুমি এখানে কি করছো, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি বেরিয়ে যাও। রাজকুমারী জং বলে না আমি যাব না। তখন তাদের মধ্যে সেখানে ফাইট হয়ে যায়। তাদের সাথে ফাইটিং করতে গিয়ে রাজকুমারী জং এর অবস্থাই খারাপ হয়ে যায়। তারপর তাকে নিন্সির কাছে নিয়ে যাওয়া হয় এবং বলা হচ্ছিল সে বিনা অনুমতিতে আমাদের গ্রামে প্রবেশ করেছে। তখন সেখানে রাজা তিয়ানও আসে ও বলে ব্রাদার তিয়ান আপনি এখানে। রাজা তিয়ান তো পুরাই অবাক আর বলে তুমি কে। সেখানে জং বলে দেখুন তারা আমাকে মেরে কি অবস্থাই না করেছে। সেখানে নিন্সি বলে তুমি তাকে চিনো। জং বলে সে আমার ভাই হয় এবং তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু সামনে নিন্সি চলে আসে। ও তো নিন্সিকে তিয়ান মনে করে তার সব কষ্টের কথা বলছিল আর কান্না করছিল। তখন নিন্সি তাকে বলে আমার নাম হচ্ছে নিন্সি আর সে আমার হাজব্যান্ড হয়, তুমি আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে পারবে না, সে শুধুমাত্র আমার হাজব্যান্ড, তুমি তাকে টাচও করতে পারবে না। জং তো বলতে শুরু করে সে তোমার হাজব্যান্ড কিভাবে হতে পারে, তুমি এত মোটা সুন্দরীও না, আমার ব্রাদার কখনোই তোমাকে চুজ করবে না। ও তো বায়না করেছিল আমি তো এখানেই থাকবো এবং ব্রাদার তিয়ানের মনে আমার জন্য জায়গা করব। তখন রাজকুমারী জং এবং তার মেয়েকেও সেখানে রাখা হয়। তারপর রাজকুমারী জং কোনো রকম ভাবে রাতে উঠে রাজার রুমে যায় আর তাকে সেডুস করার জন্য তার জামা খুলতে শুরু করে আর বলে আপনি আমার কাছে আসুন। সেখানে রাজা তার হাত ধরে ফেলে আর বলে তুমি এসব কিছু কি করছো। সেখানে জং বলে আমি আপনাকে ভালোবাসি, আপনার জন্য সবকিছুই করতে পারবো। তখনই তার মেয়ে জেগে যায় আর বলে কি হয়েছে, তোমার কি একা লাগছে। তখন তো আরো 3জন বাচ্চা সেখানে জেগে যায়। জং তো এতগুলো বাচ্চা দেখে পুরাই অবাক হয়ে যায় আর একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর তার জ্ঞান ফিরলে সে আবারও তিয়ানকে বলছিল আমি অনেক খারাপ একটা দুঃস্বপ্ন দেখেছি 4জন বাচ্চাকে। তখন তো সে আবারও 4জন বাচ্চা তার পেছনে দেখতে পায়। রাজকুমারী জং জিজ্ঞেস করে বাচ্চাগুলো কার। রাজা বলে বাচ্চাগুলো আমার। জং বলে আমি বিশ্বাস করি না, এসব বাচ্চা ব্রাদারের। সেখানে নিন্সি আসে আর বলে এই বাচ্চাগুলো তোমার ব্রাদারেরই, তুমি বিশ্বাস করো আর না করো। সব বাচ্চারা তাকে যেতে বলছিল। সেখানে একজন বাচ্চা বলে তুমি কেন যেতে চাচ্ছ না, তুমি কি আমার স্টেপ মাদার হতে চাও। তারপর দেখানো হয় জং তো অনেক কান্নাকাটি করছিল আর বলে আমি ব্রাদারকে কত ভালোবাসতাম, আমার মন তো পুরাই ভেঙে গেল। ব্রাদার তিয়ানের কিভাবে কোনো বাচ্চা থাকতে পারে। তার মেয়ে বলে মিস যাই হোক আপনি তার লিগাল ওয়াইফ হবেন, আপনার মর্যাদা সব থেকে বেশি থাকবে। সকালে দেখা যায় নিন্সি তার কাছে আসে আর বলে ঘুমানোর সময় শেষ, এখন আসো কাজ করতে হবে। জং বলে আমি তো কাজ করব না। তখন সে বলে কাজ না করলে তোমার তিয়ান ভাই কিন্তু রাগ করবে। তখন সে বলে ভাইয়ের জন্য সবকিছুই করব। নিন্সি বলে তোমাকে সবকিছু পরিষ্কার করতে হবে আমার মতো, তাহলেই তিয়ান তোমাকে পছন্দ করবে। ও তখন রাজি হয়ে যায়। তারপর যে রাজকুমারী কখনই কোনো কাজ করতো না সে কাজ করা শুরু করে দেয়। কাজ করতে করতে তার মেড এবং তার দুজনেরই বমি পাচ্ছিল। কাজ শেষ করার পর সে তিয়ানের কাছে আসে আর বলে ভাই আমি আজকে অনেক কাজ করেছি। সেখানে রাজা দুর্গন্ধে থাকতে পারছিল না আর সে বলে আমার কাছ থেকে দূরে থাকো আর পালিয়ে যায়। জংকে মেড বলে মিস আপনি এত ভালো কাজ করেছেন, তারপরেও রাজকুমার আপনার কাছে আসলো না। জং বলে ব্রাদার তিয়ানের মন জিততে এখন আমার অন্য কোনো রাস্তা বের করতে হবে। তারপর দেখা যায় তিয়ান এবং নিন্সি তারা দুজনে মিলে আলু তুলে নিয়ে আসে। তারপর নিন্সি আলু ফ্রাই করছিল আর সে জোর করেই রাজাকে খাইয়ে দেয়, তার কাছে সে খাবার অনেক ভালো লাগে। তারপর দেখা যায় সেখানে রাজকুমারী জং এবং তার মেড মিলে সেখানে সব মেয়েকে অনেক ইনসাল্ট করে। তাদের খারাপ কথা শোনার পর তো নিন্সি অনেক বেশি রেগে যায় আর সে রাজকুমারী জংকে অনেক বেশি মারে। তার মেড যখন বাধা দিতে আসে সে তার মেডকে অনেক শিক্ষা দেয়। সেখানে তারপর নিন্সি বলছিল তোমরা কি মনে করো আমরা মেয়েরা কি একা থাকতে পারি না, তোমরা আমাদের উপর অভিযোগ তুলেছ আমরা বডি বিক্রি করি, কেন ছেলেদের ছাড়া কি মেয়েদের কোনো জীবন হয় না। যাই হোক তারপর পরের সিনে দেখানো হয় কোনো রকম ভাবে জংয়ের মেড উঠে আসে আর সে জংকে বলে মিস আমার কাছে একটা আইডিয়া আছে, আপনি যদি রাজার মনে জায়গা করতে চান তার 4জন বাচ্চার মনে আপনার জায়গা করতে হবে।
তারপর দেখা যায় নিনসি যখন খাবার বানাতে যাবে তখনই তার কাছে রাজকুমারী জং যায় আর বলে, আমি তোমার 4জন বাচ্চাকেই সামলাতে চাই। নিনসি বলে, একজনকে নাকি 2জনকে? সেখানে রাজকুমারী বলে, 4জনকে। আমি তো রাজাকে বিয়ে করব এবং তাদের স্টেপ মাদার হব। তখন তো সব কাজ আমাকেই করতে হবে, তাদের সামলাতে হবে। নিনসি বলে, ঠিক আছে, আগে খাবার বানাও। তখন তো রাজকুমারী খাবার বানাতে যায় এবং ভুলে তার আঙুলি কেটে ফেলে। নিনসি তারপর তাকে আবারও হাতের মধ্যে ব্যান্ডেজ করে দেয়, এরকম ভাবে তার হাত আবারও সে কেটে ফেলে। রাজা নিনসির কাছে আসে আর বলে, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেখাতে চাই, আর তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর কিচেনে ব্লাস্ট হয় আর রাজকুমারী জং তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে রাজা নিনসিকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে সব আলো একত্র করা ছিল। সে তো নিনসিকে ইমপ্রেস করার জন্য বলে, এই সব কাজ আমি একা করেছি, কিন্তু আসলে তো রাজা তার সৈনিকদেরকে দিয়ে রাতে এই সব কাজ করিয়েছিল। নিনসি বলে, তুমি আসলে অনেক বেশি পাওয়ারফুল, এবং তার পেছনে থাপ্পড় মারে। সেখানে তিয়ান বলে, তুমি সব কিছু কি করছো? তুমি আমাকে এরকম ভাবে টাচ করতে পারো না, আমাদের বিয়ে হয়নি। নিনসি বলে, ও আচ্ছা, আমাদের বিয়ে হয়ে গেলে তুমি আমাকে টাচ করতে দিবে? রাজা বলে, অসভ্য মহিলা, চুপ থাকো। তারপর তারা দুজনে যখন সব জিনিসপত্র নিয়ে মার্কেটে যাচ্ছিল, পেছন থেকে রাজকুমারী জং আসে আর বলে, তোমরা কোথায় যাচ্ছ? ও তাদের সাথে যাবে তার আগে 4জন বাচ্চা তার কাছে চলে আসে আর তারা জংকে বলছিল, স্টেপ মাদার, তুমি কোথায় যাচ্ছ? আর অনেকগুলো কাজ আছে। 4জন বাচ্চা তাকে এত বেশি পেরেশান করে, তার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। তারপর সে মার্কেটে চলে আসে এবং আলু বিক্রি করার জন্য ডাকছিল, আলু নিয়ে নাও, আলু নিয়ে নাও। সে মার্কেটে একজন লোককে দেখানো হয় যে চাল বিক্রি করছিল। তার চাল বেশি একটা ভালো ছিল না, তারপরেও সে অনেক দাম বাড়াচ্ছিল। একজন মহিলা তার কাছে চাল কিনতে যায় আর সে বলছিল, তোমার চাল বাসি, তারপরেও এত বেশি দাম। তখন সেই মেয়েটা বাধ্য হয়ে তার কাছে আলু কিনতে আসে। সেখানে নিনসি সে খাবার রান্না করে আর বলে, খেয়ে দেখো। সে মহিলা এবং আশেপাশে সবাই বলতে শুরু করে, কি সুগন্ধ। কিন্তু পেছন থেকে সে লোকটা বলছিল, এখন যখন তোমরা সবাই এটা খেয়ে মারা যাবে তখন বুঝবে মজা। সেখানে নিনসি তো সবার সামনে সে খাবার খেতে শুরু করে। তারপর সে রাজাকেও সে খাবার খাইয়ে দেখায়। সেখানে একজন মহিলা সেটা খেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তার গলা ব্যথা করছিল। আশেপাশে সবাই বলতে শুরু করে, মনে হচ্ছে পয়জন মেশানো। তখনই সে মহিলা বলে, পয়জন মেশানো না, অনেক বেশি মজা। তখন তো সবাই সে আলু কিনতে শুরু করে এবং তার সব আলু বিক্রি হয়ে যায়। সে লোকটার তো বিশ্বাসই হচ্ছিল না, চাল কেনার বদলে সবাই আলু কিনছিল। সে লোকটা তো অনেক জেলাস হয়ে যায় আর ভাবছিল, এই মেয়েটা আমার পুরো বিজনেসই খারাপ করে দিয়েছে। নিনসি এতগুলো টাকা দেখে অনেক বেশি হ্যাপি হয়। তারপর দেখানো হয় সে আবারও আলু বিক্রি করার জন্য যায়, কিন্তু সে মার্কেটে যাওয়ার পর দেখতে পায় তার জায়গা তো অন্য আরেকজন নিয়ে নিয়েছিল। সেখানে নিনসি বলে, তোমরা কেন আমার জায়গায় বসেছ? তখন তো সে লোকটা বলতে শুরু করে, তোমার লগের ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম, তাকে আমাদেরকে দিয়ে দাও। রাজা সেখানে 3জনকে মারতে শুরু করে আর বলে, তোমাদের কি এনেছে? তারা তখন ভয় স্বীকার করে, এই চালওয়ালা লোকটাই আমাদেরকে নিয়ে এসেছে। চালওয়ালা লোকটা তো সেখানে একটা মেয়েকে নিয়ে আসে আর বলে, এই লেডি তো কালকে এখান থেকে আলু খেয়েছিল, তাই সে মারা গেছে। আমি তো আগেই বলেছিলাম এটার মধ্যে পয়জন মিশানো। সেখানে তারা কিছু করতেই যাবে, রাজা তাকে ডিফেন্ড করছিল। নিনসি একজন লোককে জ্বর মারে আর বলে, তোমরা জীবিত মানুষটাকে মৃত বানিয়ে দিয়েছ। তখন সে চালওয়ালা লোকটা বলে, তুমি কি এখন মরা মানুষকে জীবিত করে ফেলবে? সেখানে নিনসি বলে, হ্যাঁ, আমি জীবিত করতে পারবো, কারণ আমি একজন ডক্টর। তারপর ও গিয়ে সে মহিলাকে চেক করে আর বলে, তার তো স্ট্রোক হয়েছে। চালওয়ালা লোকটা একটু বেশি কথা বলছিল, তাই রাজা রেগে তাকে চড় মারে আর তাকে বলছিল, একটা শব্দ মুখ থেকে বের করলে আমি তোমাকে আরো চড় মারবো। আবার সে কিছু বলতে যাবে, রাজা আবারও তাকে চড় মারে। তারপর দেখা যায় নিনসি তার চিকিৎসা করার পর সে অনেকটাই সুস্থ হয়ে যায়। নিনসি তারপর সে মহিলাকে জিজ্ঞেস করে, এখন তুমি আমাকে বলো, তুমি কি আমার কারণে মারা গিয়েছিলে? তুমি কি আমার আলু খেয়েছিলে? সে মহিলা বলে, না, আমি তো আলু খাইনি, আমি চাল খেয়েছিলাম। সেখানে সৈনিক চলে আসে সে চালওয়ালা লোকটাকে ধরার জন্য। তখন তো সে তাকে টাকা দিচ্ছিল আর সে উল্টো সৈনিককে বলছিল, এ আলু বিক্রেতা মেয়েটা আলুর মধ্যে বিষ মিশায়, তাকে ধরো। সেখানে সৈনিক বলে, তাকেই ধরো। আশেপাশে সবাই বলছিল, তোমরা কেন ভুল মানুষকে ধরছো? চালওয়ালা লোকটাই তো সবার সাথে ধোঁকা করেছে। তখনই সেই জায়গায় রাজার সব সৈনিকেরা চলে আসে, তাই অন্য সব সৈনিকেরা নিশিকে ধরতে পারে না। সেখানে সৈনিক তার সিল দেখায় আর বলে, আমি রাজার সৈনিক আর রাজাও এখানেই আছে, সে আমার সামনে। রাজা অবাক হয়ে যায়, কারণ নিনসি কোনো কিছু একেবারে রিয়েক্ট করছিল না। তাই সে নিনসিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই জানতে আমি রাজা?
নিন্সি বলে আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি শুরু থেকেই জানতাম তুমি রাজা। তিয়ান বলে তাহলেও কেন, তুমি আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছ। সেখানে নিন্সি কিছু বলে না। তারপর সেখানে অন্য সব সৈনিকের বিচার করা হয়, ঘুষ খাওয়া সৈনিকদেরকে বরখাস্ত করা হয়, আর সেই চালুওয়ালাকে নিয়ে যাওয়া হয় একেবারে জেলে। তারপরে সিনে দেখানো হয় রাজা বলছিল নিন্সি কোথায়। সেখানে গার্ড বলে সে রেডি হতে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। সেখানে নিন্সি অনেক সুন্দর জামা পরে চলে আসে। রাজা তার হাত খুলে দাঁড়িয়েছিল, তুমি আমার কাছে আসো। কিন্তু রাজাকে ধাক্কা দিয়ে ক্যারিজের সামনে চলে যায়। সেখানে নিন্সি বলছিল কত বছর পর আমি ক্যারিজ দেখেছি, এই ক্যারিজটা তো অনেকই সুন্দর। সেখানে রাজা বলে আমি তোমার আলুর সাথে বিজনেস করতে চাই, কারণ আলু আর্মি ক্যাম্পে যাবে। সেখানে নিন্সি বলে আগেই বলে দিতে। রাজা বলে তুমিও তো আমাকে আগে বলনি, তুমি জানো আমি রাজা। সেখানে নিন্সি বলে আমি যদি তোমাকে সব আগেই বলে দিতাম, তুমি এত কাজকর্ম কিভাবে শিখতে। ও তো রাজাকে মারে আর বলে তুমি আমার কারণে তো মহান হয়েছ, এত কিছু শিখতে পেরেছ। ও তো রাজার গলাও চাপতে শুরু করে। সেখানে রাজা রেগে যায় আর বলে তুমি কি জানো আমি রাজা, তুমি যদি এরকম করো আমি তোমাকে প্যালেসে নিয়ে যাব না। ও তো ক্ষমা চাইতে শুরু করে আর প্রমিস করেছিল আমি সবকিছু শিখবো আর এরকম করব না। অন্যদিকে রাজকুমারী জংকে দেখানো হয়, যাকে 4জন বাচ্চা অনেক জ্বালাতন করছিল আর বলছিল স্টেপ মাদার তুমি কোথাও যেও না, আমাদের সাথেই থাকো। কোনো রকম ভাবে রাজকুমারী সেখানে আসে আর বলে না আমি 4 বাচ্চার মা হতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে যাও। 4জন বাচ্চাই বলে। অবশেষে সৎমা পালিয়ে গেল। তারপর ও তো রাজমাতার কাছে যায়। রাজমাতা বলে তোমার এবং তিয়ানের বিয়ে খুব শীঘ্রই হবে। অন্যদিকে নিন্সি তো বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, আর সে ভাবছিল এবার তো রাজার সাথে দেখা হবেই না, ভালো হবে। কিন্তু সামনে থেকে রাজা চলে আসে আর বলে কোথায় যাচ্ছ। নিন্সি বাহানা বানায় আমি তো বাইরে হাঁটছিলাম। সেখানে রাজা বলে জামা কাপড় নিয়ে আবার কেউ নাকি হাঁটে। সেখানে নিন্সি বলে তুমি আমার বাচ্চাদেরকে নিয়ে যেতে চাও, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে হারাতে চাই না। সেখানে রাজা বলে কে বলেছে আমি শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে যাব, তোমাকেও নিয়ে যাব। নিন্সি তো অনেক হ্যাপি হয়ে যায়। অন্যদিকে তারাও প্যালেসে চলে আসে। রাজমাতা জানতে পারে, সে বলে 4জন বাচ্চাকে নিয়ে আসো, কিন্তু বাচ্চার মাকে না। সেখানে 4জন বাচ্চাই চলে আসে। তাদের দেখে তো রাজমাতা অনেক হ্যাপি হয়। সেখানে রাজমাতা অনেক হ্যাপি হয় আর বলছিল তোমার ওয়াইফ কোথায়। সেখানে রাজা বলে সেখানে রাজমাতা বলে আমি তো মনে করেছি সে তোমার বডিগার্ড, সে তোমার ওয়াইফ। তাকে দেখার পর আমার মাথা ঘুরছে, আমি এত মোটা ওয়াইফকে তোমার জন্য গ্রহণ করতে পারবো না। সেখানে রাজা বলে আমি তাকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। আর সে তার মায়ের সামনে নত হয়ে যায়। সেখানে নিন্সির বিশ্বাস হচ্ছিল না, তার জন্য রাজা এরকম করছে। ততক্ষণে রাজমাতা নিচে পড়ে যায়। নিন্সি বলে আমি তার চিকিৎসা করতে পারবো, কিন্তু আমার একটু সময়ের প্রয়োজন। তারপর নিন্সি তাকে নিয়ে যায় এবং তার সিস্টেমের মাধ্যমে যা যা প্রয়োজন সবকিছুই আনে, আর তার চিকিৎসার ফলে সেখানে রাজমাতারও জ্ঞান ফিরে আসে। রাজমাতার জ্ঞান ফিরলে সে অবাক হয় আর বলে তুমি আমাকে ঠিক করেছো। সেখানে নিন্সি বলে হ্যাঁ আমি ঠিক করে দিয়েছি, যাই হোক আপনি আমার হবু হাজবেন্ডের মা হন। সেখানে রাজমাতা বলে তুমি কি আমাদের ফ্যামিলির বউ হিসেবে নিজেকে মেনে নিয়েছ। সেখানে নিন্সি বলে না, আমি গ্রামে আমার বাচ্চাকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আমি তাদের কাছ থেকে দূরে থাকতে চাই না। অন্যদিকে রাজমাতা অনেক হ্যাপি ছিল এবং বাচ্চাদের সাথে খেলা করছিল। অন্যদিকে রাজার মন তো পুরো ভেঙে গিয়েছিল, কারণ নিন্সি বলেছিল সে রাজাকে ভালোবাসে না, শুধুমাত্র বাচ্চাদের জন্য বিয়ে করছে। সেখানে নিন্সি আসলে সে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করতে চাও নাকি চাও না। অন্যদিকে দেখা যায় রাজকুমারী জং অন্য রাজ্যের একজন রাজকুমারকে বিয়ে করেছিল। সে রাজকুমারী জং এর সাথে অনেক খারাপ ব্যবহার করত এবং তাকে অনেক টর্চারও করত। সবার সামনে সে রাজকুমারী জং এর সাথে অনেক খারাপ ব্যবহার করে। রাজমাতা এসে সবই দেখে ফেলে আর সে রেগে বলে কে তার ওয়াইফকে এরকম ভাবে মারতে পারে। নিন্সিও অনেক বেশি রেগে যায় এবং জংয়ের হাজবেন্ডকে নিচে ফেলে দেয়। সে রাজকুমারের হাতে কোন একটা পাউডার ছিল, সে রাজার উপরে সে পাউডার ছিটিয়ে দেয়। এসব দেখার পর তো নিন্সি রেগে যায় আর বলে তুমি এসব কি করছো, আমার হাজবেন্ডকে মারতে চাইছো। তখন তো রাজকুমারী শীতল বলতে শুরু করে আমরা মারামারি করব, কার কাছে সাহস আছে আমার সাথে লড়াই করার। সেখানে নিন্সি তিয়ানের বাবাকে বলে রাজা আমি তার সাথে ফাইটিং করতে চাই। তখন রাজা অনুমতি দেয়। জং এর হাজবেন্ড বলে তুমি আমার সাথে লড়াই করো না, তুমি একজন মেয়ে হও। নিন্সি বলে ঠিক আছে আমরা লড়াই করব না, আমার কাছে আরেকটা আইডিয়া আছে। এখানে গরম পানি রাখা হয়েছে, যার হাত চলে যাবে সে হেরে যাবে। তারপর দেখা যায় নিন্সি সবার আগে সে গরম পানির মধ্যে হাত রাখে, যদিও তার কিছুই হয় না।
তারপর জংয়ের হাজবেন্ডের পালা ছিল এ কাজ করার। তার একজন লোক চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না, তার হাত জ্বলে যায়। সবাই তাদের উপর হাসতে শুরু করে। নিন্সি বলে, আমি তো আগে বলেছি তোমরা একেবারে অসহায়। তারা সবাই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। সেখানে রাজা বলে, নিন্সি তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি এই প্যালেসের রাজকুমারী হতে পারো। সেখানে রাজা বলে, এখন আমাকে বলো তুমি কি আমাকে বিয়ে করবে নাকি করবে না। নিন্সি বলে, ভালোবাসি, বিয়েও করব। তখন রাজকুমারী জং আসে এবং বলে নিন্সিকে, তোমার সাথে আমার কথা আছে। তারা যখন কথা বলছিল সেখানে বাচ্চারা এবং বাচ্চার বাবারা সব শোনার চেষ্টা করে। সেখানে দেখানো হয় নিন্সি রাজকুমারী জংকে বলে, তুমি তাকে বিয়ে করো না, সে তোমার জন্য ভালো নয়, সে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তোমাকে মারে, সে তোমাকে ডিজার্ভ করে না। রাজকুমারী জং বলে, যাই হোক তার কাছে টাকা পয়সা সবকিছু আছে, তাছাড়া রাজা আমাকে বিয়ে করতে মানা করে দিয়েছে, তাই এখন আমার যা ইচ্ছা আমি তাই করব। আর তার কানে কানে বলে, ধন্যবাদ আমাকে এরকম হাজবেন্ড চুজ করে দেওয়ার জন্য। অন্যদিকে নিন্সি তো সে জায়গায় মডার্ন যুগের নুডলস খাচ্ছিল, আর সেই সুগন্ধ একেবারে অন্য রাজ্যের রাজকুমারীর নাকে চলে যায়। অন্যদিকে রাজা বলছিল, নিন্সি কোথায়? তাকে গার্ড বলে, সে তো বাচ্চাদের সাথে নুডলস খাচ্ছে। রাজা বলে, তাহলে চলো সেখানে। তারপর সেও যেতে শুরু করে। অন্যদিকে সে রাজকুমার তো দৌড়ে নিন্সির কাছে যায় আর বলে, আপনারা কি খাচ্ছেন? সেখানে নিন্সি বলে, আপনি বসুন, আপনিও খাবার খান। রাজকুমারের সেই খাবার ভালো লাগে আর সে বলছিল, তুমি এত ভালো খাবার বানাও, তুমি কি আমাকে বিয়ে করবে? তখনই রাজা আসে আর বলে, তুমি আমার হবু রাজকুমারীর সাথে কি সব কথা বলছো? সেখানে রাজকুমার বলে, তাছাড়া তুমি তো বিয়ে করতে চাও না, তাই আমিই বিয়ে করি। সেখানে রাজা দিয়ান বলে, কে বলেছে আমি বিয়ে করতে চাই না, আমি তো তাকেই বিয়ে করতে চাই, সেই আমার রাজকুমারী। অন্যদিকে রাজকুমারী জংকে দেখানো হয় যে তার হাজবেন্ডকে বলি করছিল। আসলে ইচ্ছে করে জং তাকে বিয়ে করেছিল আর তাকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেখানে তো সবকিছুই উল্টা পড়ে গিয়েছিল। সেখানে জং বলছিল, তুমি কোনো কাজেরই না, কিন্তু তোমার আমার সাথেই থাকতে হবে। আর একটা ভয়ানক স্মাইল করে, মানে সে তার মন মতো হাজবেন্ড খুঁজে পেয়েছে যে তার ইশারায় নাচবে এবং বসবে। অন্যদিকে নিন্সিকে দেখানো হয় যে অনেক বেশি হ্যাপি ছিল। নিন্সি আর রাজা তারা দুজনেই বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিল, তাই বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়। তাই তোমরা জানাতে ভুলো না তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।